শোন, আজকে 9-এর দ্বিতীয় চ্যাপ্টার শুরু করবো। দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে বল আর গতি। ঠিক আছে, এইটা 11-এর তোর থার্ড চ্যাপ্টার আছে, বল আর গতিতে। তোমার তুই যদি এটা পড়িস অনেকটা, ওখানে যে গতির সমীকরণগুলো আছে সেগুলো খুব সহজে বুঝতে পারবি। কিন্তু একটু বিস্তারিতভাবে পড়তে হবে এবং এখানে অঙ্ক আছে, অঙ্কগুলোও করতে হবে। তাহলে কী কী পড়বো দাঁড়া, পেন আছে বাবা। তাহলে পড়বো আজকে স্থিতি ও গতি, গতির প্রকারভেদ, গতি সংক্রান্ত বিভিন্ন রাশি। আজ অনেকটা বড় ক্লাস হবে, আস্তে আস্তে পড়বি, বুঝতে পারবি। শুরু করে যাক, বেশি ইয়ে না করে। প্রথমত, স্থিতি কী জিনিস? পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তু সময়ের সঙ্গে অবস্থার পরিবর্তন না ঘটে, তাহলে সেই বস্তুটাকে বলবো স্থির বস্তু, আর তার অবস্থাটাকে বলবো স্থিতিশীল অবস্থা। ঠিক আছে, মানে মনে করো আমি একটা বাড়ি, সে বাড়িটাকে কি দেখছি? পারিপার্শ্বিকের সাপেক্ষে তাকে স্থির দেখছি, মানে সে অবস্থাটা পাল্টাচ্ছে না, সে লাপি পালিয়ে যাচ্ছে না। তাহলে তার যে অবস্থা সেটাকে বলবো স্থিতিশীল অবস্থা, এবং সেই বস্তুটাকে বলবো স্থির বস্তু। কিন্তু একটা চলন্ত ট্রেন, তাকে কী দেখছি? যে পারিপার্শ্বিকের সাপেক্ষে, মানে আমি যখন স্টেশনে দাঁড়িয়ে আছি তখন স্টেশনটার সাপেক্ষে, স্টেশনটা হচ্ছে পারিপার্শ্বিক, শুধু আমি বললে হবে না, এখানে পারিপার্শ্বিক মানে হচ্ছে মনে করো স্টেশনটা, তারপরে গাছপালা, এই সমস্ত পারিপার্শ্বিকের সাপেক্ষে কী দেখছি? ট্রেনটা হঠাৎ করে যেতে শুরু করলো, তখন আমরা ট্রেনটাকে বলবো গতিশীল বস্তু, এবং ট্রেনটার যে অবস্থা সেটাকে বলবো গতি অবস্থা। ঠিক আছে, তাহলে বাড়ি, গাছ, এগুলো তার যে চারিপাশের জিনিস আছে, তার চারিপাশের জিনিসের সাপেক্ষে সময়ের সঙ্গে সে নড়ে না, সে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে সেইটাকে বলবো স্থির বস্তু। এবং তার অবস্থাটাকে বলবো স্থিতিশীল অবস্থা। যেমন তুই এখন বসে আছিস, তোর এখন অবস্থা হচ্ছে স্থির অবস্থা, স্থিতিশীল অবস্থা, কারণ তুই এই ঘর বাড়ি বা আমার সাপেক্ষে তুই নড়ছিস না। ঠিক আছে, বুঝতে পারছিস তো? তুই যখন ছুটতে লাগবি তখন বলবো পারিপার্শ্বিকের সাপেক্ষে তুই ছুটছিস, দেখে মনে হচ্ছে তুই ছুটছিস, তাহলে তোর অবস্থাটাকে তখন বলবো গতিশীল অবস্থা। কিন্তু সমস্যা হচ্ছে আচ্ছা, নির্দেশতন্ত্র কী জিনিস? এই যে যার সাপেক্ষে, এবার মুখে পারিপার্শ্বিকে তো অনেক জিনিস আছে। যখন কোনো বস্তুকে স্থির বা গতিশীল বলছি তখন সেটা পারিপার্শ্বিকের সাপেক্ষে মাপছি। পারিপার্শ্বিক গাছপালা, বাড়ি ঘর, হ্যান ত্যান, স্টেশন ফেশনের সাপেক্ষে মাপছি। এবার মনে করো কোনো একটা নির্দিষ্ট জিনিসের সাপেক্ষে মাপছি। মনে করো এই বাসটা যাচ্ছে, এই বাসটার সাপেক্ষে আমি এই ল্যাম্প পোস্টটাকে দেখছি, তাহলে বাসের ছেলেটা কী বলবে? যে ল্যাম্প পোস্টটা গতিশীল। তুই তো হাসবি যে ল্যাম্প পোস্ট তো দাঁড়িয়ে আছে, কিন্তু বাচ্চা ছেলেদের মনে হবে, যখন ট্রেনে যখন বাসে যখন যাস তখন তো মনে হয় না, এই দেখো গাছগুলো কীরকম পালিয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই গাছটা গতিশীল। এই যার সাপেক্ষে আমরা কোনো বস্তুকে মাপছি, সেই জিনিসটাকে বলবো আমরা নির্দেশতন্ত্র। ঠিক আছে, এবার বাসটার সাপেক্ষে আমি মাপবো কী করে? তাহলে বাসটার সঙ্গে আমাদের একটা গ্রাফ, মানে একটা এরকম অ্যাক্সিস যোগ করে দিতে হবে, এক্স ওয়াই জেড। একটু কঠিন লাগে। তাহলে বাসটা যে বস্তুর সাপেক্ষে কোনো জিনিসকে মাপা হয়, তার বেগ, তার অবস্থান, তার ত্বরণ, এই সমস্ত মাপা হয়, বা ভরবেগ, এই সমস্ত মাপা হয়, সেই জিনিসটাকে বলবো আমরা নির্দেশতন্ত্র। এগুলো মাপতে গেলে বাসটা তো অনেক বড়, তাহলে বাসের সঙ্গে কি যোগ করতে হবে? একটা কোঅর্ডিনেট সিস্টেম, এক্স ওয়াই জেড একটা কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে, যার একটা জিরো আছে, এটা 0 0 0 অবস্থান। তাহলে এই 0 অবস্থানের সাপেক্ষে যখন আমরা এটাকে মাপবো যে কত দূরত্বে আছে, এর বেগ কত, তখন আমরা এই কোঅর্ডিনেট সিস্টেম, মানে ওই বস্তুটার যার সাপেক্ষে মাপছি সেই বস্তুটার সঙ্গে জড়িত যে নির্দেশতন্ত্র, যে অ্যাক্সিসটা আমরা নিয়েছি, সেই অ্যাক্সিসটাকে বলবো আমরা নির্দেশতন্ত্র, বা যার সাপেক্ষে আমরা কোনো বস্তুকে মাপি সেই বস্তুটাকে বলবো আমরা নির্দেশতন্ত্র। এবার তার সঙ্গে তো একটা কোঅর্ডিনেট সিস্টেম যোগ করতে হবে, বা আরও ভালো কথাই যে একটা কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে নির্দেশতন্ত্র, যার সাপেক্ষে আমরা কোনো বস্তুর গতিকে মাপি, অর্থাৎ তার অবস্থা, তার বেগ, ত্বরণ, এই সমস্ত মাপি। এবারে এই যে স্থির বস্তু বা গতিশীল বস্তু, এটা কী বলছেন? পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তু স্থির থাকে তখন সেটাকে স্থির বস্তু বলে। কিন্তু একটা বস্তুকে আমি হয়তো এক জায়গা থেকে স্থির দেখছি, আরেক জায়গা থেকে সে স্থির নাও হতে পারে। যেমন আমি কি বলছি যে বাড়িটা স্থির, কিন্তু আমরা যখন চাঁদ থেকে দেখবো তখন মনে হবে কি বাড়িটা গতিশীল, কারণ পৃথিবী তো নিজেই ঘুরছে, তাই না?
পৃথিবী তো নিজেই ঘুরছে চাঁদ সূর্যের চারিদিকে, তাহলে পৃথিবী তো নিজেই স্থির নেই। তাহলে পৃথিবীর ভেতরে যে বাড়ি ঘরগুলো আছে সেগুলো কী করে স্থির হবে? ওই জন্য বলা হয় স্থির বা গতিশীল এটা হচ্ছে আপেক্ষিক। যেমন এই ছেলেটা, এই মেয়েটা বাসে যাচ্ছে, গাড়িতে যাচ্ছে, এ বলছেন আমি স্থির হয়ে আছি, কিন্তু যে মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে সে বলছে কি না তুই মুভ করছিস। তাহলে এর সাপেক্ষে এ হচ্ছে মুভিং বস্তু, গতিশীল বস্তু, কিন্তু এ নিজেকে বলবে না আমি স্থির হয়ে আছি। তাহলে এই যে গতি বা স্থিতি আপেক্ষিক, মানে কে দেখছে বা কার সাপেক্ষে আমি বস্তুটার গতি মাপছি তার উপর নির্ভর করে যে বস্তুটা স্থির আছে না গতিশীল আছে। ঠিক আছে, দুটো ট্রেন পাশাপাশি এরকম দাঁড়িয়ে আছে, ঠিক আছে, একটা ট্রেন হঠাৎ করে যেতে শুরু করলো, তাহলে এই ট্রেনের লোকটা ওই ট্রেনটাকে বলবে গতিশীল। ঠিক আছে, এবার দুটো ট্রেন একসঙ্গেই মনে করো গতিশীল হলো, তাহলে এই ট্রেনের লোকটা ওই ট্রেনটাকে দেখলে বলবে স্থির। তাহলে পুরোপুরি পাল্টে যাচ্ছে, বুঝলে? স্থির বা গতিশীল এটা হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিক স্থিতি বস্তু কাকে বলবো? তাহলে আমাকে স্থির বলে, চরম স্থির বলে কিছু নাই, এটা আমি বুঝলাম, বা চরম গতিশীল বলতে কিছু নাই, এটা যার সাপেক্ষে মাপছি তার উপর নির্ভর করছে। তাহলে সব স্থিতি হচ্ছে আপেক্ষিক, সব গতি হচ্ছে আপেক্ষিক। তাহলে আপেক্ষিক স্থিতি কাকে বলবো? যে পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে কোনো বস্তু অবস্থান না করলে তবে পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে ওই বস্তুর স্থিতিকে আপেক্ষিক স্থিতি। এই যে পারিপার্শ্বিক মানে যার সাপেক্ষে দেখছি তার সাপেক্ষে বস্তুর স্থির, বা যদি কোনো বস্তু গতিশীল হয় পারিপার্শ্বিকের সাপেক্ষে তাহলে যার সাপেক্ষে দেখছি সে তার সাপেক্ষে বস্তুটা গতিশীল, অন্যজনের সাপেক্ষে সেটা গতিশীল নাও হতে পারে। বোঝা গেল? চ তাহলে গতি ক প্রকারের? এটা 6 প্রকারের ভাগ আছে গতি। ঠিক আছে, প্রথম হচ্ছে চলন গতি আর বক্র চলন। এটা শুধু চলন না, এটা লিখবি সরল রৈখিক চলন গতি। ঠিক আছে, শুধু চলন গতি না, এটা সরল রৈখিক চলন গতি। এটা হচ্ছে বক্র চলন গতি, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি, সরল রৈখিক গতি, 4 রকম। তার মধ্যে এই দুটো, প্রথম দুটো হচ্ছে চলন গতি, তারপরে দুটো হচ্ছে আবর্ত গতি, মানে ঘুরবে। ঠিক আছে, আর তারপরে যা আছে মিশ্র গতি হচ্ছে দুটো গতির মিশ্রণ, আর সরল রৈখিক দোল গতি হচ্ছে স্পেশাল টাইপের একটা গতি, যেটা নিয়ে প্রচুর কিছু পড়া হয়। একটা করে পড়ি। চলন গতি তাহলে কি বললাম? সরল রৈখিক চলন গতি আর বক্র চলন গতি। কিরকম জিনিস একটু বোঝাইছ? মনে কর এই একটা বস্তু, ঠিক আছে, এই বস্তুটা কিছুক্ষণ পর এইখানে এলো, ঠিক আছে, কিছুক্ষণ পর এইখানে এলো, তার মানে যে কোনো একটা পয়েন্ট নেই, এই পয়েন্টটা এখান থেকে এখানে এসছে, তারপর এখান থেকে এখানে গেছে। আর একটা পয়েন্ট নেই, এখান থেকে এখানে গেছে, আবার এখান থেকে এখানে গেছে। তাহলে কোনো একটা বস্তুর প্রত্যেকটা বিন্দুর গতি যদি পরস্পর সমান্তরাল হয়, দেখ এই বিন্দুরে যে রাস্তা দিয়ে গেছে, এই বিন্দুরে যে রাস্তা দিয়ে গিয়েছে, তারা পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এবং প্রত্যেকটা বিন্দু যদি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে বস্তুটার গতিটাকে বলবো আমরা সরল রৈখিক চলন গতি। কিন্তু দেখ যদি এরকম হয়, এই বিন্দুটা প্রথমে এখান থেকে এখানে গেছে, তারপর এখান থেকে এখানে গেছে, এই বিন্দুটা এখান থেকে এখানে গেছে, তারপর এখান থেকে এখানে গেছে। এক্ষেত্রে কি হয়েছে যে প্রথমটা যে রাস্তা দিয়ে গেছে দ্বিতীয়টাও সেই একই রকম রাস্তা দিয়ে গেছে। প্রথমটা এইখান থেকে এটা সমান্তরাল, কিন্তু পুরো রাস্তাটা যদি দেখি তাহলে কিন্তু সেই সমান্তরালটা হচ্ছে বক্ররৈখিক সমান্তরাল। তাহলে যখন বস্তুর গতি এইরকম হবে, যে রেখা দিয়ে যাচ্ছে সেই রেখাটা যদি এরকম পরস্পর সমান্তরাল হবে, কিন্তু তারা যদি বক্ররৈখিক সমান্তরাল হয় তখন তার গতিটাকে বলবো আমরা বক্র চলন গতি। তাহলে এটাও একটা চলন গতি, কিন্তু এটা হচ্ছে বক্ররৈখিক চলন গতি। ঠিক আছে, কিন্তু যেন শেপটা না চেঞ্জ হয়। যদি মনে করি এই শেপটা এরকম ছিল, শেপটা ঘুরে গিয়ে এরকম হয়ে গেল, তখন আমরা সেটাকে চলন গতি বলবো না। শেপটা যেমনকার তেমনি ছিল, এ প্রথমে এরকম গেল, বি এরকম গেল, তাহলে সেটা হচ্ছে বক্ররৈখিক চলন গতি। কিন্তু সরলরৈখিক চলন গতিতে একই সরলরেখা বরাবর যাবে, সে কিন্তু কোনো রকম ঘুরবে না, তার ডিরেকশন কিন্তু চেঞ্জ হবে না।
তাহলে এইটা সরলরৈখিক চলন গতি, এইটা হচ্ছে বক্ররৈখিক চলন গতি। তাহলে কোনো বস্তু সরলরেখা বরাবর গতিশীল এবং গতিশীল বস্তুটির প্রতিটি কোণা সমান্তরাল রেখায় একই দূরত্ব অতিক্রম করে স্থান পরিবর্তন করলে সেই বস্তুর গতিকে সরলরৈখিক চলন গতি বলে। আর যদি কোনো গতিশীল বস্তুর প্রতিটি কোণার পথ সমান্তরাল বক্ররেখা হয়, এই যে সমান্তরাল কিন্তু বক্ররেখা, তাহলে সেটাকে বলবো আমরা বক্র চলন গতি। নেক্সট আবর্ত গতি। আবর্ত গতি দু প্রকার, একটা হচ্ছে বৃত্তীয় গতি আর একটা হচ্ছে ঘূর্ণন গতি। ঠিক আছে? তো বৃত্তীয় গতি, কোনো বস্তু যদি বৃত্তাকার পথ বরাবর ঘোরে, ঠিক আছে, তাহলে তার গতিকে বলবো বৃত্তীয় গতি। যেমন এখানে একটা ঢিল নিয়ে কি করছে, সে একটা বস্তুকে ঘোরাচ্ছে, তাহলে এই বস্তুর গতিটা হচ্ছে বৃত্তীয় গতি। যেমন পৃথিবীর বার্ষিক গতি, এটা হচ্ছে বৃত্তীয় গতি। ঠিক আছে? এক্ষেত্রে অক্ষটা বস্তুটার বাইরে থাকবে, বা যে বিন্দুর সাপেক্ষে ঘুরছে সেটা বস্তুর বাইরে থাকবে। যেমন এক্ষেত্রে ঢিলটা এখানে বাঁধা আছে তো, কিন্তু কেন্দ্রটা হচ্ছে এইটা, হাতে করে যেটা ধরে আছে সেইটা হচ্ছে কেন্দ্র। তাহলে যে বিন্দুর সাপেক্ষে ঘুরছে সেই বিন্দুটা ওই বস্তুটার বাইরে আছে। আর আবর্ত গতি কি, যদি কোনো বস্তু একটা বিন্দুর সাপেক্ষে ঘোরে, যে বিন্দুটা সেই বস্তুটার ভেতরেই অবস্থিত, কিন্তু এক্ষেত্রে বস্তুর স্থান পরিবর্তন করবে না, একই জায়গায় থাকবে, তখন বস্তুটার গতিটাকে বলবো আমরা ঘূর্ণন গতি। ঠিক আছে? যেমন এই লাট্টুর গতি বা ফ্যানের গতি, এখানে ফ্যানটা কিন্তু কোনো অন্য জায়গায় সরে চলে যাচ্ছে না। এখানে যেমন কী হচ্ছে, ঢিলটা এখানে ছিল, কিছুক্ষণ পর আবার এদিকে সরে আসছে, কিন্তু এখানে ফ্যানটা একই জায়গায় থেকে ঘুরছে। এবং এক্ষেত্রে অক্ষটা বা যে বিন্দুর সাপেক্ষে ঘুরছে সেই বিন্দুটা কিন্তু ওর মাঝ বরাবর কোনো একটা জায়গা দিয়ে বস্তুটার ভেতর দিয়ে পাস করছে। যেমন এটার ক্ষেত্রে এইদিকে, এটার ক্ষেত্রে এইদিকে ঘুরছে। বুঝতে পারল? এক্ষেত্রে এই ঢিলটাকে আমরা বিন্দু হিসেবে ধরি, এক্ষেত্রে কিন্তু বস্তুটাকে বিন্দু ধরলে হবে না, বিস্তৃত বস্তু ধরতে হবে। এই হচ্ছে পার্থক্য। বেশ, নেক্সট চলে যাক। বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য বুঝলে না, গতিগুলোকে খুব ভালো করে বোঝা যায়। যখনই আমরা পার্থক্য পড়বো তখন গতিগুলোকে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। যে এক্ষেত্রে বৃত্তীয় গতির ক্ষেত্রে বিন্দু হিসেবে ধরা হয়, আর ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা বিস্তৃত বস্তু হিসেবে ধরবো, যেটা বললাম এখন। এক্ষেত্রে বৃত্ত পথ বরাবর স্থানান্তরিত হয়, ঠিক আছে, এক্ষেত্রে বস্তুটা স্থানান্তরিত হয়, কিন্তু এক্ষেত্রে স্থানান্তরিত হবে না, কেবলমাত্র নিজের অক্ষের সাপেক্ষে ঘুরবে, স্থানান্তরিত হবে না। এক্ষেত্রে ঘূর্ণন অক্ষটি বস্তুর বাইরে থাকে। দেখলাম তো ওই ঢিলটা যখন ঘোরাচ্ছিলাম তখন ঘূর্ণন অক্ষটা বস্তুটার বাইরে আছে, আর এক্ষেত্রে ঘূর্ণন অক্ষটা বস্তুর মধ্যে দিয়ে যায়। এই হচ্ছে তিনটে পার্থক্য। বুঝতে গেল? মিশ্র বা জটিল গতি মানে এটা এরকম গতি যেখানে চলন গতি আর ঘূর্ণন গতি দুটোই আছে। বুঝতে পারলি? যেমন তোর সাইকেলের চাকা, এখানে গাড়ি দিয়েছে, একই ব্যাপার, চাকা, মানে সাইকেলের চাকাটা কী হয়, ঘুরছে এবং সামনের দিকে এগিয়েও যাচ্ছে। তাহলে এই ধরনের গতিকে আমরা মিশ্র গতি বলবো, যেখানে ঘূর্ণন এবং চলন দুটো একসঙ্গে থাকবে। চাকা ঘুরছে এবং তার সঙ্গে সঙ্গে গাড়িটি যেহেতু এগিয়ে যাচ্ছে, তাহলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে এর চলন গতিও আছে। তাহলে যখন ঘূর্ণন এবং চলন দুটো গতিই থাকবে তখন আমরা সেটাকে বলবো মিশ্র গতি বা জটিল গতি। নেক্সট, এবার একটা স্পেশাল টাইপের গতি আছে, সেটাকে বলা হয় সরল দোল গতি। কী জিনিস, এরকম মনে করি একটা ঢিল আছে, মনে করি ঢিল নিয়েছিস একটা, এই ঢিলটাকে এরকম দড়ি দিয়ে বেঁধেছিস, দিয়ে একটুখানি টেনে ছেড়ে দিলি, তাহলে কী হবে, ঢিলটা এরকম করে দুলতে থাকবে। এই ঢিলটার যে গতি সেটাকে বলবো সরল দোল গতি। ঠিক আছে? ঢিলটার গতিকে অ্যাকচুয়ালি সরল বলবো না, শুধুমাত্র দোল গতি বলবো। সরল কখন বলবো, যখন এই কোণটা 4 ডিগ্রির কম হবে। ঠিক আছে? কোথায় গেল? 4 ডিগ্রি কম হবে। এবার কেন 4 ডিগ্রি কম হবে প্রশ্ন এখন জিজ্ঞেস করিস না, এখন বলতে পারবো না, 11-এ আছে। তা এখন শুধু মনে রাখ যে কোনো একটা সরল দোলক, এটাকে সরল দোলক বলে। ঠিক আছে? সরল দোলকের গতি হচ্ছে সরল দোল গতি, কিন্তু শর্ত হচ্ছে যে এই কোণটা যেন 4 ডিগ্রির কম হয়। ঠিক আছে? তো এই সরল গতির কী বৈশিষ্ট্য দেখ, সরল গতির ক্ষেত্রে বস্তুটা যখন এইখানে আছে, একটু ভালো করে আঁকি, একটা সাম্য অবস্থান থাকে, এটা হচ্ছে সাম্য অবস্থান। ঢিলটা যখন এইখানে আছে তখন তার চেষ্টা হচ্ছে সবসময় এই দিকে যাওয়ার, মানে এই সাম্য অবস্থার দিকে আসার। বুঝতে পারলি? আবার ঢিলটা যখন এইখানে আসবে তখন তার চেষ্টা হচ্ছে এই সাম্য অবস্থার দিকে আসা। তাহলে সরল দোল গতির ক্ষেত্রে সবসময় বস্তুটার গতি
একটা নির্দিষ্ট বিন্দুর দিকে হয়, ঠিক আছে, অর্থাৎ সবসময় সে ওই বিন্দুটার দিকে আসতে চায়, ওই ওই যে 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 জায়গাটার দিকে আসতে চায় সেটাকে বলা হয় আমরা সাম্যাবস্থা। তাহলে যখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে বারবার একই পথ দিয়ে যাতায়াত করবে তখন সেই বস্তুটার গতিকে বলবো সরল দোল গতি। যদিও এটা অতটা সোজা নয়, আমি একটুখানি বলি। এই বস্তুটার উপর তো নিশ্চয়ই একটা বল কাজ করছে, প্রত্যানায়ক বল বলে সেই বলটাকে। সেই বলটাকে যদি এফ বলি, সেই বলটা সবসময় এই যে দূরত্বটা, এই দূরত্বের সঙ্গে সমানুপাতিক হতে হবে। এখন এমনি বুঝে রাখ, পরে আরও ডিটেলসে বুঝবো। এবং এক্সটা যে দিকে তার বিপরীত দিকে হতে হবে। বলটা এইদিকে, তো বলটা এইদিকে কিন্তু দূরত্বটা এইদিকে, অর্থাৎ বলটা সবসময় উপর দিকে। বলটা যেদিকে হবে সরণটা, এক্সটাকে সরণ বলে তার উল্টো দিকে হবে। যেমন মনে কর ঢিলটা, এই ঢিলটা এইদিকে আসার পর এইদিকে ওপর দিকে উঠছে, তো যখন এইটা পেরোবে সঙ্গে সঙ্গে বলের দিকটা চেঞ্জ করবে, কিন্তু এই বলটা আস্তে আস্তে বাড়বে। কিন্তু যত ঢিলটা এখানে যখন আসবে তখন কিন্তু বলটা সব থেকে বেশি। তাহলে এই যে প্রত্যানায়ক বল যেটা কাজ করবে, যেটা বস্তুটাকে তার সাম্যাবস্থানে নিয়ে আসার চেষ্টা করছে, সেই বলটা কিন্তু এই সাম্যাবস্থানটা থেকে যে বস্তুটার যে দূরত্ব তার সঙ্গে সমানুপাতিক। এবং যেদিকে দূরত্ব ধরছি আমি, সাম্যাবস্থান থেকে দূরত্ব যেদিকে ধরছি, বলটা তার বিপরীতমুখী। এক্ষেত্রেও তাই, সাম্যাবস্থান থেকে দূরত্ব হচ্ছে এইটা, কিন্তু বলটা বিপরীত দিকে। বুঝতে পেরেছিস? সিম্পল জিনিস। তো যখন এই বৈশিষ্ট্যগুলো থাকবে তখন আমরা বস্তুর গতিকে বলবো সরল দোল গতি। তাহলে কোনো বস্তু যদি কোনো একটা বিন্দুর সাপেক্ষে বারবার একই পথ দিয়ে চলাচল করে তখন বস্তুটার গতিকে বলবো আমরা সরল দোল গতি। বেশ, এইবার আসা যাক এই চ্যাপ্টারের মেন জায়গায়। এই চ্যাপ্টারেতে আমরা মেন কতগুলো টার্ম শিখবো। একটা হচ্ছে দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ। এই কটা রাশিকে শিখবো আমরা। মোট 5টা রাশি আছে এবং সেইটা থেকে আমরা কিছু সমীকরণ তৈরি করব, কিছু গ্রাফ আঁকবো, কিছু অঙ্ক সলভ করব। সেই অঙ্কগুলো ঠিকঠাক সলভ করতে গেলে আমাদের এই সমীকরণগুলো, দূরত্ব, সরণের কি কনসেপ্ট সেইটা ভালো করে বুঝতে হবে। প্রথমত দূরত্ব কী জিনিস? কোনো গতিশীল বস্তু মোট যে রাস্তাটা যায়, মোট যে দূরত্ব অতিক্রম করে সেইটা হচ্ছে দূরত্ব। তো মনে কর একটা বস্তু মনে কর এইখানে ছিল, ঠিক আছে, সে এরকম করে ঘুরে ঘুরে এইখানে গেল, এতে ছিল, বিতে গেল। তাহলে সে মোট যে রাস্তাটা অতিক্রম করলো সেইটা হচ্ছে দূরত্ব। বুঝতে পারলি? তার মানে এর কোনো দিক নেই, তাই জন্য এটা হচ্ছে একটা স্কেলার রাশি। এর একক হচ্ছে মিটার, দূরত্ব একক মিটার। তাহলে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, এর কোনো দিক নেই এবং এর একক হচ্ছে মিটার, মাত্রা হচ্ছে এল। সরণটা কী জিনিস? কোনো গতিশীল বস্তুর প্রথম আর শেষ অবস্থান যদি আমরা যোগ করি তাহলে যে সরল রেখাটা পাওয়া যায় সেইটা হচ্ছে সরণ। বা কোনো বস্তুর প্রথম এবং শেষ অবস্থানের মধ্যে সর্বনিম্ন যে দূরত্ব সেইটাই হচ্ছে তার সরণ। অর্থাৎ এ আর বি বিন্দুকে আমরা যদি যোগ করি, এ আর বি বিন্দুকে মনে কর যোগ করলাম, ঠিক আছে, এরকম একটা যোগ করলাম, যোগ করার পর এরকম একটা অ্যারো চিহ্ন দিলাম, তাহলে এই যে এই বি দূরত্বটা পেলাম, এইটা হচ্ছে তার সরণ। তাহলে সরণ একটা ভেক্টর রাশি, কারণ এর দিক আছে। দেখ, গতিশীল বস্তুর সরণের মান, এই যে সরণটা হয়েছে সেটা কিন্তু অতিক্রান্ত দূরত্বের থেকে কম। কখন সমান হবে? যদি বস্তুটা এরকম যায়, মনে কর এখানে এতে ছিল, অন্য একটা কালার নেই, মনে কর এখানে এতে ছিল, মনে কর বস্তুটা সোজা এখানে বিতে চলে গেল, সে কোনো ব্যাককে নাই, তাহলে সেক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব এবং সরণ একই হবে। কিন্তু তাছাড়া সব ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের মান সরণের থেকে বেশি হবে, ঠিক আছে। আবার মনে কর বস্তুটা, কোনো একটা বস্তু এখানে ছিল, ঠিক আছে, সে বস্তুটা ঘুরে 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 আবার এইখানে ফিরে এলো, তাহলে তার সরণ শূন্য হয়ে যাবে কিন্তু অতিক্রান্ত দূরত্ব শূন্য হবে না, কারণ যেখানে ছিল সেখানেই ফিরে এসছে, তাহলে একটা বিন্দু হয়ে গেছে, তাহলে সরণ শূন্য হয়ে গেল। তাহলে কোনো গতিশীল বস্তুর সরণটা শূন্য হতে পারে কিন্তু তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হতে পারে না।
সরণ হচ্ছে ভেক্টর রাশি। বুঝতে পারলি সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য? একবার দেখে নি দূরত্ব আর সরণের মধ্যে কী পার্থক্য। কোনো গতিশীল বস্তুর প্রথম ও শেষ অবস্থানের মধ্যবর্তী মোট পথকে, মোট যে রাস্তাটা অতিক্রম করছে সেইটাকে বলে অতিক্রম দূরত্ব। আর কোনো গতিশীল বস্তুর প্রথম ও শেষ অবস্থানের মধ্যবর্তী সর্বনিম্ন সরলরৈখিক পথকে বলে সরণ। দূরত্ব হচ্ছে স্কেলার রাশি আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে না, আর সরণ শূন্য হতে পারে। ঠিক আছে, মনে কর এরকম প্রশ্ন দেয় কখনো কখনো যে সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছিস, মাঠের কোনো একটা জায়গা থেকে শুরু করে তুই এক পাক ঘুরে আবার সেইখানেই ফিরে এলি, তাহলে তোর সরণ কত হবে? সরণ শূন্য হবে। যেখানে ছিলি সেইখানেই ফিরে এলি, তার মানে সরণ শূন্য হয়ে যাবে, এটা মনে রাখবে। কিন্তু অতিক্রান্ত দূরত্ব শূন্য হবে না। অতিক্রান্ত দূরত্ব মোট যে রাস্তাটা গেলি সেই রাস্তাটা হচ্ছে তোর অতিক্রান্ত দূরত্ব। যদিও এই দূরত্বের একক মনে কর মিটার, সরণের একক মিটার, দুটোই মিল। এর মাত্রাও এল, এর মাত্রাও এল, কিন্তু দুটো কিন্তু আলাদা রাশি। আচ্ছা, এবার বুঝবো আমরা দ্রুতি। বুঝলি তো? দ্রুতি কি বুঝবা? দ্রুতি দুটো টার্ম মনে রাখবি, একটা হচ্ছে দ্রুতি, একটা হচ্ছে বেগ। ঠিক আছে, দ্রুতি আর বেগ মনে হবে যে একই ধরনের রাশি, কিন্তু কি পার্থক্য আছে বুঝতে পারবি এখানে। দ্রুতি কাকে বলে? কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে দ্রুতি। ঠিক আছে, কোনো গতিশীল বস্তু সরল বা বক্রপথে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে হচ্ছে দ্রুতি বলে। তাই দ্রুতিকে যদি আমরা ভি দিয়ে লিখি, তাহলে ভি সমান হচ্ছে এস বাই টি। এসটা কি? এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, মানে মোট যে রাস্তাটা যাচ্ছে তাকে সময় দিয়ে ভাগ করব, সেটা হচ্ছে দ্রুতি। এর একক কী হবে? এসআই একক হবে মিটার পার সেকেন্ড। এর মাত্রা কি হবে? এলটি মাইনাস 1। ঠিক আছে, এবার আমি একটা অঙ্ক দেখাই, তাহলে তুই বুঝতে পারবি। মনে করো একটা বস্তু এ থেকে বিতে গেল, এ থেকে বিতে গেল, এই দূরত্বটা মনে করো 3 কিলোমিটার। বস্তুর এখানে ছিল, বস্তুর এখানে গেল, এবং এখানে যেতে তোর মনে কর 30 মিনিট সময় লাগলো। ঠিক আছে, এখান থেকে যেতে তার 30 মিনিট সময় লাগলো। 30 মিনিট সময় লাগলো। এবার ওর দিক চেঞ্জ করলো, দিক চেঞ্জ করে সিতে এলো। সিটা কত? 4 কিলোমিটার, এবং এই 4 কিলোমিটার যেতে তার আবার মনে কর 30 মিনিট সময় লাগলো। বুঝতে পারলি? তাহলে প্রথমে বস্তুটা 3 কিলোমিটার গেল, এ থেকে বি, সময় লাগলো 30 মিনিট। তারপর বেগ বাড়িয়ে দিয়েছে, না বেগ বাড়িয়ে দিয়েছে। তারপর দিক পরিবর্তন করলো, সিতে গেল 4 কিলোমিটার, কত সময় লাগলো? 30 মিনিট। তাহলে যদি বলে দ্রুতি কত, সেই দ্রুতি হবে মোট রাস্তা। মোট রাস্তা কত? 3 আর 4 মানে 7 কিলোমিটার। সময় কত লেগেছে? 30 মিনিট মানে হাফ ঘন্টা, আর এই 30 মিনিট মানেও হাফ ঘন্টা, তাই তো? তাহলে মোট কত লাগলো? হাফ প্লাস হাফ মানে 1 ঘন্টা। তাহলে দ্রুতি হবে 7 কিলোমিটার পার ঘন্টা। বুঝতে পেরেছিস কী করে দ্রুতি হিসাব করলাম? মোট রাস্তাকে মোট সময় দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমরা দ্রুতি পেয়ে গেলাম। এবার সমদ্রুতি কী জিনিস? যদি কোনো বস্তু, কোনো গতিশীল বস্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে তার দ্রুতিকে বলবো সমদ্রুতি। ঠিক আছে, মনে কর এখানে কি হয়েছে? 30 মিনিটে 3 কিলোমিটার গেছে, কিন্তু এখানে 30 মিনিটে 4 কিলোমিটার গেছে, তাহলে এই দ্রুতিটা সমদ্রুতি নয়। যদি এরকম হতো যে 30 মিনিটে 3 কিলোমিটার গেছে, এখানেও 30 মিনিটে 3 কিলোমিটারে যেত, তাহলে তার দ্রুতিটাকে বলতাম আমরা সমদ্রুতি। সমান সময়ের ব্যবধানে যদি সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে তাকে বলবো আমরা সমদ্রুতি। তাহলে এটা কি দ্রুতি? এটা হচ্ছে অসমদ্রুতি। অর্থাৎ সমান সময়ের ব্যবধানে যদি ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, তাহলে তার দ্রুতিকে আমরা বলবো অসমদ্রুতি। তাহলে অসমদ্রুতির সংজ্ঞা পেয়ে গেলি। সরল বা বক্রপথে কোনো গতিশীল বস্তুকণা সর্বদা সমান সময়ের ব্যবধানে সবসময় সমান দূরত্ব অতিক্রম না করলে তার গতিকে আমরা অসমদ্রুতি বলবো। যখন কোনো গতিশীল বস্তু অসমদ্রুতিতে যাবে, ঠিক আছে, তখন আমাদেরকে গড় দ্রুতি বার করতে হয়। জিনিসটা কীরকম? মনে কর আগের প্রশ্নটা দেখি। যদি বলতো এ থেকে বি দ্রুতি কত,
সেটা হচ্ছে দূরত্ব হচ্ছে 3 আর সময় হচ্ছে হাফ, তার মানে 6 কিলোমিটার পার ঘন্টা। বি থেকে সি দ্রুতি কত? গিয়েছে 4 কিলোমিটার, সময় লেগেছে হাফ, তার মানে 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে একটা অসম দ্রুতি, বুঝতেই পারছিস যে এ থেকে বিতে তার দ্রুতি ছিল 6 কিলোমিটার পার ঘন্টা, বি থেকে সে দ্রুতি হলো তার 8 কিলোমিটার ঘন্টা, তাহলে দ্রুতি চেঞ্জ করেছে। তাহলে এই যে এ থেকে বি যেতে যাচ্ছে, এ থেকে বি পর্যন্ত সে সমদ্রুতিতেই গিয়েছে, বি থেকে সি সমদ্রুতি গেছে, কিন্তু যখন এ থেকে সি দেখব তখন কিন্তু দেখ 7 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে গেছে। তাহলে আমরা এই ক্ষেত্রে এই যে দ্রুতি বার করেছি এটাকে বলে গড় দ্রুতি। যখন কোনো বস্তু অসম দ্রুতিতে যাবে তখন তার মোট পথকে সময় দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলে গড় দ্রুতি। এমনি দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়, আর গড় দ্রুতি মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছিস? শুধু দূরত্ব বাই সময়, এই দ্রুতিটা আমরা যে কোনো সময় বার করতে পারি, কিন্তু এই দ্রুতিটা যখন ভিন্ন ভিন্ন দূরত্ব যাবে সেই সময় বার করব। এই দ্রুতি আর এই দ্রুতির মধ্যে খুব একটা পার্থক্য নেই, ঠিক আছে? তাৎক্ষণিক একটা আছে তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ে একটা বস্তুর যে দ্রুতি থাকে সেটা হচ্ছে তার তাৎক্ষণিক দ্রুতি। যেমন তুই মনে কর মোটরসাইকেল নিয়ে যাচ্ছিস, তো মোটরসাইকেলের যে কাঁটাটা আছে সেটা লক্ষ্য করবি 30, 40, 50 করে যেটা দেখাচ্ছে সেইটা হচ্ছে তার তাৎক্ষণিক দ্রুতি। তাহলে কোনো একটা গতিশীল বস্তু কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে তার যে দ্রুতিটা থাকে সেইটাকে বলবো আমরা তাৎক্ষণিক দ্রুতি। এই ডিটেলস আর পড়বো না, এইটুকুনি জানলেই হবে। আচ্ছা, এবার আসা যাক বেগ। বেগ মানে কি? কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেইটাকে বলে বেগ। আবার বলছি, কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে একক সময় তাকে ওই বস্তুটার গতিশীল বস্তুটার বেগ বলে। কোনো গতিশীল বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে তার বেগ বলে। অর্থাৎ বেগকে লেখা হয় সরণ বাই সময়, ওই যে নির্দিষ্ট দিকে কথাটা আছে, অর্থাৎ একক হবে মিটার পার সেকেন্ড, মাত্রা হবে LT-1। একক আর মাত্রা সেম, কিন্তু আলাদা কোথায়? ওখানে ছিল অতিক্রান্ত দূরত্ব আর এখানে আছে সরণ, একটা নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে। বুঝতে পারা গেল? আচ্ছা, এই আগের অঙ্কটাতে বেগ বার করি, এই অঙ্কটাতে বেগ বার করি, এটাতে দ্রুতি বার করেছি, এবারে বেগ বার করি। বেগের সংজ্ঞা কী পেলাম? বেগ বার করলেই বুঝতে পারি। বেগের সংজ্ঞা পেলাম যে কোনো একটা গতিশীল বস্তু একটা নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম, একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে বেগ, বা কোনো গতিশীল বস্তুর সরণের হারকে বলে বেগ। তাহলে এক্ষেত্রে সরণ কতটা হয়েছে? এখানে সরণ হয়েছে এ থেকে সি, এইটা হয়েছে তার সরণ। সরণ যেহেতু ভেক্টর রাশি ওই জন্য এরকম একটা তীর চিহ্ন দেবো। সরণ কী করে পেলাম? প্রথম আর শেষ অবস্থানকে যোগ করলাম, যে রেখাটা পেলাম সেইটা হচ্ছে সরণ। ঠিক আছে, এবার সরণটা কী করে বার করবো? এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে সামান্তরিক, এটা হচ্ছে কী বলে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে অতিভুজটা হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তার √, তার মানে 9 + 16 মানে √25, 25 মানে 5 কিলোমিটার। তাহলে সরণ হচ্ছে 5 কিলোমিটার। তাহলে এক্ষেত্রে বেগ যেটা হবে সেটা হচ্ছে সরণ হচ্ছে 5 বাই সময়টা একই থাকবে, সময়টা তো স্কেলার রাশি 1, তাহলে 5 কিলোমিটার পার ঘন্টা। বুঝতে পারলি? এই ধরনের অঙ্ক কিন্তু দেবে অঙ্ক করতে। যেমন এরকম একটা অঙ্ক দেয়, যেমন মনে কর এখানে করি, মনে কর একটা বস্তু একটা 7 সেন্টিমিটারের বৃত্ত করে আবার যেখানে ছিল সেখানেই ফিরে এলো, এবং এইটা যেতে তার মনে কর 11 সেকেন্ড সময় লাগলো। ব্যাসার্ধটা 7 সেন্টিমিটার, ঠিক আছে? যেখানে ছিল সেখানেই ফিরে এলো, তাহলে তার দ্রুতি কত? দ্রুতি হচ্ছে মোট দূরত্ব বাই সময়। মোট দূরত্ব কত? 2πr।
তাই তো? তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 7 মানে 44 সেন্টিমিটার। একে সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে সময়টা কত? 11। সময়টা হচ্ছে 11 বাই 11 করলে 4 সেন্টিমিটার পার সেকেন্ড। বুঝতে পারলি? বল, সময়টা লিখি নাই। তাই দুটি কী করে বার করলাম? মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। 2 থাকলো, পায়ের জায়গায় 22-এ 7 বসালাম, 8টা 7 সেন্টিমিটার বলে দিয়েছি, 7 কেটে গেল। 22 দুগুণে 44 বাই 11 মানে 4 সেন্টিমিটার পার সেকেন্ড। কিন্তু যদি বলে বেগ কত, বেগ কত হবে? যেখানে ছিল সেইখানেই ফিরে এসছে, সরণ শূন্য হয়ে গেছে। তাহলে 0/11 সরণ বাই সময় 0 হয়ে গেল। মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। 0 একক লিখবি, নাহলে হাফ নম্বর কাটবে। ঠিক আছে? বেগ বুঝে গেছে তো? বেগ বুঝে গেছে? বেশ, এবার আসা যাক সমবেগ আর অসমবেগ। অসমবেগ, দেখ বেগের মানও আছে, দিকও আছে। যদি এরকম হয় যে সময়ের সঙ্গে সঙ্গে কোনো গতিশীল বস্তুর অসমান দূরত্ব অতিক্রম করে, অথবা তার দিক পাল্টায়, অথবা তার বেগের মান এবং দিক, সরণের মান এবং দিক দুটোই যদি পাল্টায়, তাহলে তার বেগটাকে বলবো অসমবেগ। বুঝতে পারলি? তাহলে যদি কোনো গতিশীল বস্তু বেগের মান বা দিক, বা মান এবং দিক দুটোই যদি পাল্টায়, তাহলে তার বেগটাকে বলবো অসমবেগ। মানটা পাল্টাও হবে, দিকটা পরিবর্তন করলেও হবে, বা যদি দুটোই পরিবর্তন করে তাহলেও হবে। গড়বেগ কি জিনিস? বস্তুর বেগ অসম হলে বস্তুটির মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলবো আমরা গড়বেগ। ঠিক আছে? অসম বেগ নিয়ে যাচ্ছে, তাহলে মোট সরণ, মনে কর কোনো একটা বস্তু এইভাবে যাচ্ছে, তাহলে সে তো অসমবেগ, কারণ দিক পাল্টাচ্ছে, তো দিক তো পাল্টাচ্ছে অনবরত। তাহলে সেক্ষেত্রে কী করবো? প্রথম আর শেষ অবস্থানটাকে যোগ করব, যে সরণটা পাবো তাকে সময় দিয়ে ভাগ করে দেবো, যেটা পাবো সেটাকে আর বেগ বলবো না, সেটাকে বলবো গড়বেগ। ওখানে যেটা বার করেছিলাম সেটাও হচ্ছে গড়বেগ। ঠিক আছে, মুখস্থ করে নিবি কী হচ্ছে রে। দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য। দ্রুতি কি? গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা দ্রুতি, আর গতিশীল বস্তু একটা নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে বেগ। দ্রুতি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। দ্রুতির মান ঋণাত্মক হতে পারে না, কারণ দিক নেই, কিন্তু বেগের মান ঋণাত্মক হতে পারে। কারণ কোনো একটা বস্তু মনে কর ভেক্টর যখন মাপবো তখন অ্যাক্সিস লাগবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ লাগবে। কোনো বস্তু এদিকে গেল, দিয়ে আবার এদিকে চলে এলো, তার মানে এইটা তো নেগেটিভ দিক, তাহলে ঋণাত্মক হতে পারে। যেহেতু দিক আছে, এই দিকটা যদি পজিটিভ দিক বলি, এটা তো নেগেটিভ দিক, তাই জন্য ঋণাত্মক হতে পারে। সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। যদি কোনো গতিশীল বস্তু মনে কর দিক পাল্টাচ্ছে, কিন্তু সে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সমান দূরত্ব যাচ্ছে, তাহলে সে সমদ্রুতি সম্পন্ন হবে, কিন্তু সমবেগ সম্পন্ন হবে না, কারণ তার দিক পাল্টাচ্ছে। আর সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন হবেই। সমবেগ যদি হয় তার মানে তার দিক এবং মান একই আছে, মান যেহেতু এক আছে তাহলে সে সমদ্রুতি সম্পন্ন হবেই। গতিশীল বস্তু গড় দ্রুতি শূন্য হতে পারে না, কারণ গতিশীল বস্তু দূরত্ব তো অতিক্রম করবেই, তাহলে তার দ্রুতি কখনোই শূন্য হবে না। কিন্তু গতিশীল বস্তু বেগ শূন্য হতে পারে, কারণ সরণটা শূন্য হতে পারে, যেখানে ছিল ঘুরে ফিরে আবার সেখানেই ফিরে এলো, সরণ শূন্য হয়ে গেল, তাই জন্য তার বেগটা শূন্য হতে পারে। বুঝতে পেরে গেলাম? এগুলো কতগুলো ছোটো ছোটো কোশ্চেন আছে, একবার চট করে দেখে নিই। একটি বস্তু সমদ্রুতি সম্পন্ন হলে সমবেগ সম্পন্ন নাও হতে পারে। সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তুর যদি দিক পাল্টায়, দিকে দ্রুতি তো দিকের উপর নির্ভর করে না, তাহলে সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তুর যদি দিক পাল্টায় তাহলে সেটা সমবেগ সম্পন্ন হবে না। কিন্তু সমবেগ সম্পন্ন হওয়া মানে তার দিক এবং মান দুটোই একই আছে, সে কিন্তু সমদ্রুতি সম্পন্ন হবেই। একটি বস্তু সমবেগ সম্পন্ন হলেও সমদ্রুতি সম্পন্ন হবেই, কারণ সমবেগে যাচ্ছে মানে কি, তার দিক এবং মান দুটোই সেম আছে, তার মান যেহেতু সেম আছে তাহলে সমদ্রুতি সম্পন্ন হবেই। বুঝতে পেরে গেছিস? তাহলে এই পর্যন্ত থাকলো। তোরা এই যে বেগ আর দ্রুতির যে কনসেপ্টটা বললাম, এগুলো ভালো করে পড়বি। সরণ আর দূরত্ব,
ভালো করে পড়বি, আশা করি বুঝতে পারবি। পরের দিন আবার আমরা এখান থেকে শুরু করব, কারণ এই দুটো কনসেপ্টের পর আমরা ত্বরণের কনসেপ্টে ঢুকবো, বুঝতে পেরেছিস? এবং তারপর আমরা সমীকরণ তৈরি করবো। তাই এইগুলো ঠিক না হলে পরেগুলো বোঝা যাবে না।